নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেল আমি সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো মাসাই উপজাতিদের নিয়ে আলোচনা করছি। তো মাসাই উপজাতি বা অধিবাসী কোথায় থাকে, তাদের সমস্ত বিষয়টা তো ধৈর্য ধরে তোমরা দেখো। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। বিভিন্ন যে ঘটনাগুলো তাদের খুবই ইন্টারেস্টিং। তো চলো শুরু করি। প্রথমে বলি মাসাই এই উপজাতিদের অবস্থানটা কোথায়। এদের অবস্থান হলো আফ্রিকা মহাদেশের পূর্ব ভাগে, অর্থাৎ পূর্ব আফ্রিকার যে গ্রস্ত উপত্যকা আছে সেখানে যে তৃণভূমি অঞ্চল আছে সেখানের সেই তৃণভূমি অঞ্চলে কেনিয়া এবং তানজেনিয়া এই দুটো অঞ্চলে এদের প্রাধান্য সব থেকে বেশি। এদের জনসংখ্যা কিন্তু মোটামুটি 10 লক্ষের কাছাকাছি, মানে অনেকটাই বেশি। এবার কেনিয়ার মধ্যে মারক, ট্রান্সমারা, তারপরে কাজিয়াডো যে যা অঞ্চলগুলো আছে সেখানে বেশি পাওয়া যায়। আর তানজেনিয়া সেরেঙ্গেটি, এটা খুব গুরুত্বপূর্ণ, তানজেনিয়া সেরেঙ্গেটি আর ছাড়া কিলিমাঞ্জারো যে আছে সেই কিলিমাঞ্জারোর দক্ষিণে ডোডোমা এবং মারোগারো পর্যন্ত এর বিস্তার রয়েছে। পূর্ব আফ্রিকার অন্যতম বসতি কিন্তু মাসাই জাতির বসতি। দেখো, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তবে এদের জনসংখ্যাটা সঠিক করে বলা যাবে না, কারণ এখনও অনেক কি হয়, স্বাস্থ্য সুবিধা রয়েছে বলে তাদের মধ্যে একটা বেঁচে থাকার প্রবণতা অনেকটা বেড়েছে। তাদের জনসংখ্যা যে ক্রম হ্রাসমান হচ্ছিল সেটা কিছুটা বন্ধ করা গেছে। তবে মাসাইগণ কিন্তু মানে খুব যোদ্ধা। পুরো আফ্রিকার যে জনজাতিরা রয়েছে তাদের মতো যে বিচক্ষণ উপজাতি কিন্তু বা জনজাতি আর পাওয়া যাবে না। কিছুটা তাদের ব্রিটিশদের সময়ে তাদের মানে উৎক্ষেপ ঘটেছিল, তাদেরকে উদ্ঘাটন করে বা উৎক্ষেপ করে নিয়ে চলে গেছিলো, তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। তার জন্য তারা লড়াই করেছিল অনেক, মানে যোদ্ধা বলেই তো লড়াই করাটা সম্ভব হয়, তাই না? এবার এদের জীবনযাত্রা কেমন সেটা একটু দেখে নিই। জীবনযাত্রার মধ্যে প্রথমে জীবনযাত্রা বা বৈশিষ্ট্য বড়, তাদের মধ্যে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের দৈহিক গঠনটা কীরকম সেটা জেনে নেওয়া দরকার। তো পুরুষদের দেখো দৈহিক গঠন দীর্ঘাকার, এরা মোটামুটি 6 ফুটের থেকে বেশি উচ্চতা যুক্ত হয়ে থাকে, মানে গড় একটা বলছি। আর এদের পুরুষরা 3টি ভাগে বিভক্ত, দেখো, বালক, যোদ্ধা এবং বয়স্ক পুরুষ। এই যোদ্ধাদের মধ্যে যাদের বয়স 18 থেকে 30 তাদেরকে কি বলে জানো? তাদেরকে বলে, এই যে লাল কালি দিয়ে আমি লিখেছি, মোরান, মোরান বলে। কিন্তু এই মোরানরা আলাদাভাবে বসবাস করে। কেন বসবাস করে? কারণ তারা বয়স্ক পুরুষদের থেকে মাসাই জাতির রীতিনীতি শিখতে থাকে এবং যোদ্ধা হিসেবে নিজেকে তৈরি করে নেয়, মানে খুব এক্সপার্ট তৈরি হয়ে যায়, ট্রেনিং প্রাপ্ত হয়। বর্তমানে ওই 18 থেকে বালকের যে পুরুষরা রয়েছে তারা শিক্ষা কিন্তু গ্রহণ করছে একটু একটু। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজের কোনো সিদ্ধান্ত কিন্তু এই যুবকরা নিতে পারবে না, সমাজের কোনো সিদ্ধান্ত নেবে বয়স্করাই। বোঝা গেল? এবার নারীদের কথা যদি বলি, মাসাই উপজাতির নারীরাও কিন্তু দীর্ঘকায়া, মানে 6 ফুটের কাছাকাছি, তারাও লম্বা। কিন্তু তারা গৃহকাজ জানে, ছুঁচসুতোর কাজ জানে, অলংকার তৈরি করতে যথেষ্ট নিপুণ তারা। এদের মধ্যে কিন্তু শিক্ষার সুযোগ সেরকম নেই, 10% মোটামুটি সাক্ষর, বাকিরা কিন্তু অশিক্ষিত এবং বঞ্চনা সহ্যকারী। মানে তাদেরকে পুরুষদের বঞ্চনা সহ্য করতে হয়, কারণ তারা মানে শিক্ষা নেই তাদের মধ্যে, সুতরাং যেটা বলে সেটাই মেনে নিতে বাধ্য হয়। আর এদের মধ্যে কিন্তু বাল্য বিবাহের প্রবণতা প্রচুর বেশি। আর এরা কিন্তু নারী শিক্ষা উৎসাহ, মানে এখানের পুরুষরা যে নারী শিক্ষাকে উৎসাহ দেবে সেই পদ্ধতিও কিন্তু ফলো করা হয় না। এবার আরও বিভিন্ন বিষয় আছে, আমরা দেখে নিই। এবার দেখো বলি, তারা কিন্তু প্রবচন করে, ঠিক আছে? প্রবচন জিনিসটা কি আর বলছি, তার আগে বলি জীবিকাটা কি। এরা কিন্তু মূলত যাযাবর পশুপালক। এবার যাযাবর কেন? তারা যে সমস্ত পশুগুলি পালন করে থাকে, যেমন দেখো গরু, ছাগল, গাধা, এরা কি করে পাল হিসাবে নিয়ে যায় তৃণ এবং জলের সন্ধানে। এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু তারা যায়, এই জন্যই কিন্তু তারা যাযাবর। আর এদের জীবন অস্থায়ী, এদের বসতি বাড়িগুলো অস্থায়ী। বর্তমানে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানো? এরা কি করেছে,
অনেক বছর আগে ব্রিটিশদের সাথে যখন যুদ্ধ করছিল, তখন ব্রিটিশদের সাথে যে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিল তাদেরকে তৃণভূমি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল। এই জন্য তারা আফ্রিকার উত্তর দিক থেকে ঘুরতে 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 পূর্বভাগে আসে এবং সেখানে বসতি করতে শুরু করে। তাদের মধ্যে প্রতিবাদী আচরণ আছে, সেটা ঠিক, কিন্তু তারা তো পশুপালন মানে তারা পশু চারণ করে জীবিকা অর্জন করবে। কিন্তু এই কেনিয়া তানজানিয়ার সরকার কি করলো, কেনিয়া তানজানিয়ার সরকার বনভূমি সংরক্ষণের জন্য বলল যে না, এখানে পশুচারণ করা যাবে না। সেই সময় কি হলো, তাদের যে গবাদি পশুর সংখ্যাটা অনেকটা কমে গেছিল। এই জন্য তারা কি করছে, তারা যে পশুচারণ তার থেকে একটু সরে আসতে বাধ্য হয়েছে। মানে আগের মতো আর গবাদি পশুর উপরে তারা নির্ভরশীল হতে পারছে না। কিন্তু তারা এই যে গাধার পাল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় জল আর তৃণের সন্ধানে, এটা সম্ভব তখনই যখন তাদের আঞ্চলিক পরিবেশ সম্পর্কে ধারণা থাকবে, ঠিক কিনা? এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে ঠিকই, কিন্তু কোন স্থানে গেলে আমি জল পাবো তৃণ পাবো সেটা তো তাদেরকে জানতে হবে। সুতরাং তারা সেই অনুযায়ী একটা ছক তৈরি করে যে কোন সময়ে আমরা কোনখানে গেলে কোন জিনিসটা পাবো, জল পাবো তৃণ পাবো। এটাই হলো ব্যাপার। এরা কিন্তু দেখো আমি লিখেছি, তীর ধনুক দিয়ে বন্য পশুকে শিকারও করে। এরা বর্ষা ছুটতে এত দক্ষ, এরা লক্ষ্য মানে এত স্থির, একটা বর্ষা 100 মিটার দূর থেকেও যদি সে ছোড়ে তার আঘাতটা যে ঠিক তার লক্ষ্যকেই পৌঁছায়, এরকম একটা বিষয়। পশুপালন ছাড়াও কিন্তু সেই জন্য তারা তীর ধনুক দিয়ে বন্য পশুকে শিকার করে। আর মাসায় যারা মহিলা থাকে সেই মহিলারা কিন্তু রুট ক্রপ সংগ্রহ করে। রুট ক্রপ বলতে কি, একটা লম্বা লাঠি থাকে, সেই মাটির লাঠি দিয়ে মাটিটাকে খুঁড়ে 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 গাছের যে মূল শস্যগুলো থাকে না সেগুলোকে সংগ্রহ করে, শাক পাতা, গাছের ফল, এগুলো। লাঠিটা কিন্তু তাদের খুব একটা বৈচিত্র্যপূর্ণ ব্যাপার, মানে লাঠিটা ম্যাক্সিমাম তাদের হাতের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার এদের যে বনভূমি সংকুচিত হয়েছে সেই জন্য সরকার কি চাইছে, যে তারা একটা কৃষিকাজের সাথে যুক্ত হোক এই অস্থায়ী বসতি ছেড়ে। সেই জন্য বর্তমানে তারা কিন্তু প্রথাগতভাবে কৃষি হয়তো করতে পারছে না, কিন্তু করার চেষ্টা করছে কি, ধান আলু সরগম চাষ করছে নিজেদের খাদ্যের জন্য। যেহেতু তাদের পশুপালন করার রেটটা কমে গেছে, তাদেরকে তো বাঁচতে হবে, সেই জন্য তারা নিজেদের খাদ্যের জন্য অল্প সংখ্যক কিছু চাষ করার চেষ্টা করছে। সেটা প্রথাগতভাবে নয়, কিন্তু করার চেষ্টায় তারা নিযুক্ত রয়েছে। এবার যদি বলি, তাদের যে সরকার এই স্থায়ী কৃষিজীবিতে পরিণত করার চেষ্টা করছে, কিন্তু সরকার কি সফলতা পাচ্ছে? অনেক সময় হয়তো পাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম সময়ই কিন্তু পাচ্ছে না, কারণ তারা চাইছে তাদের সংস্কৃতিটাকে বজায় রাখতে। বোঝা গেল? আর মাসাইয়ের যে যুবকরা থাকছে, তারা যে কৃষি জমির সংস্পর্শে যখন আসছে, সেই কৃষি জমির সংস্পর্শে আসতে গেলে কি হয় জানো, সেখানে সম্প্রদায়ের মেয়েদের প্রতি একটা প্রেম ভালোবাসার বন্ধন তৈরি হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই মাসাইগণকে কিন্তু আফ্রিকানরা দাস করতে পারেনি। আমরা জানি আফ্রিকায় দাস প্রথা আছে বা ছিল, কিন্তু মাসাইরা কখনো দাস প্রথায় যেতে চায়নি। তারা দাস নিয়োগ করে, তারা বারবার চেষ্টা করেছে যে হ্যাঁ মাসাই উপজাতির মানুষকে দাসে নিযুক্ত করা হোক, কিন্তু তবুও তারা সফল হতে পারেনি। কারণ কি জানো, একটাই, মাসাইরা হচ্ছে যোদ্ধা জাতি হিসাবে পরিচিত। এত সুন্দরভাবে নিজের জীবনকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট তারা কিন্তু চেষ্টা করে যায়। এবার দেখো, তাদের যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়, তাদের বিবাহের রুলটা একটু অন্যরকম। এদের বিবাহের কথা যদি বলতে হয়, এদের বিবাহের যে রীতিনীতিটি সেটা কিন্তু খুবই সুন্দর। কেমন বলি, এদের মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে বাল্য বিবাহের প্রবণতা আছে, এটা ঠিক, কিন্তু এদের একটা রুল আছে। কিভাবে? তারা অভিভাবকের নির্বাচিত করা পাত্রপাত্রীদের বিবাহ হয়, এটা ঠিক, কিন্তু তারা ভালোবাসা করেও বিবাহ করতে পারে। সুতরাং ধরো বন্ধু বান্ধব বা বন্ধুর ছেলে মেয়েদের মধ্যে প্রাধান্য বেশি থাকে, মানে একজনের বন্ধুর ছেলে রইলো, একজন বন্ধুর মেয়ে রইলো, তারা কিন্তু বিবাহ সম্পন্ন করতে পারে। দেখো এদের বিবাহের রুলটা কেমন বলি, যখন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, ভালো লাগলো, তখন মেয়েটাকে কি করলো, একটা প্রশংসাসূচক কথাবার্তা বললো যাতে মেয়েটার মনটা একটু গলে যায়, ঠিক আছে?
এবার ওই মেয়েটাকে সে কি করলো, একটা অলংকার বা গয়না গিফট করলো বাড়ির মেয়েদের জন্য। এইবার ধরো এইটা বয়, এটা গার্ল, ঠিক আছে। এই ছেলেটি কি করলো, এই মেয়েটার বাড়িতে যে সমস্ত মহিলারা আছে তাদেরকে কি করলো, মধু পাঠালো। মধু মানে একটা মিষ্টতার ব্যাপার, এরা বিশ্বাস করে। মেয়ের মা এটা গ্রহণ করে, যদি গ্রহণ করে তাহলে সেই মধু থেকে একটা নেশার একটা প্রবণতা আছে, কি হয় না, এই মধুটা থেকে মদ তৈরি হয়। আর সেই বাড়ির যে সমস্ত পুরুষ সদস্যরা আছে সেই মদ তারা পান করে এবং বসে একটা যুক্তি আলোচনা করে যে হ্যাঁ সত্যিই কি এই মহিলার জন্য এই পুরুষটি যোগ্য। যদি তারা মনে করে যে হ্যাঁ যোগ্য, তাহলে তাদের মধ্যে বিবাহর বন্ধন একটা আবদ্ধ হতে দেখতে পাওয়া যায়। তবে কিন্তু একটা বিষয় এখানে একটু বেমানান, কেমন দেখো, যারা একটা মাসায় মেয়ে, মহিলারা মাসাইদেরই বিবাহ করে, কারণ একটি মেয়ে কিন্তু একটি মাসাই পুরুষকেই বিবাহ করতে পারবে, কিন্তু একটি মাসাই পুরুষ যদি হয় তাহলে সে অনেকগুলো মাসাই মেয়েকে বিবাহ করতে পারে, এটা তাদের একটা সমস্যা বলতে পারো। এবার মাসাইদের ছেলে একাধিকবার বিবাহ করলো, মানে কি বহু বিবাহ হলো। তবে যে বহু বিবাহ করে কাউকে যদি সে বিচ্ছেদ করে দেয়, সেই মহিলার কিন্তু আর কখনো বিয়ে হবে না, মহিলায় পুনরায় বিবাহ হবে না। আর মহিলারা কিন্তু বিধবা বিবাহ করতে পারবে না, কারণ স্বামী মারা গেল তারপরে সে যদি চায় আবার বিবাহ করব, সেটা তাদের বাড়ির মধ্যে কখনো মান্য হবে না। যেহেতু এদের মহিলারা অশিক্ষিত, তারা সেই জন্য বঞ্চনার শিকার হয়, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা পেয়ে থাকে না বা তাদের জন্য নয়। এবার তারা কি ভাষায় কথা বলে সেই নিয়ে আমি আলোচনা করব। দেখো, মাসাই উপজাতির মানুষের যে ভাষা, একটা নিজস্ব ভাষা আছে, সেই ভাষাটার নাম হলো মা ভাষা, ঠিক আছে। তবে সোহাইলি এবং ইংরেজি ভাষাও অনেকে জানে পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, পার্শ্ববর্তী অঞ্চলের প্রভাবে এই দুটো ভাষা তারা কিন্তু জেনে থাকে। এবার এদের ধর্ম নিয়ে একটু আলোচনা করা যাক। এদের ধর্মে মাসাইরা অবশ্যই ধর্মপ্রধান বলা যায়। অনেকে কি ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান ধর্ম, অনেকে বা ইসলাম ধর্ম, বোঝা গেল, মুসলিম ধর্ম যেটা সেটা। তবে মাসাই উপজাতিরা ধর্মাচরণে মূলত একটা দেবতার পুজো করে, সেটা হলো এসকাই বা এঙ্কাই দেবতা। এই দেবতার আবার দুটো রূপ আছে। এই দেবতাকে তারা একবার পরিত্রাতা হিসাবে, একবার শাস্তিদাতা হিসাবে। যখন পরিত্রাতা হিসাবে তখন তাকে বলা হয় ব্ল্যাক গড, কালো দেবতা। আর যখন শাস্তিদাতা হিসাবে তখন তাকে বলা হয় রেড গড, বোঝা গেল। এবার মাসাই সমাজের কেন্দ্রে যে সমস্ত ব্যক্তি থাকে, যিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে কিন্তু লাইবন বলে। এই লাইবন ধর্মাচরণ করে, শান্তি, সুশৃঙ্খলা, সাফল্য নিয়ে আসে। তারা বিশ্বাস করে খরা বা বৃষ্টি, বন্যাকে আনা, যুদ্ধে জয় করা, এগুলোতে তাদেরকে সাহায্য করেন ওই লাইবনই। তবে বর্তমানে সমাজ আর রাজনীতি ব্যবস্থায় কিন্তু এদের বিশেষ ভূমিকা নিচ্ছে। বর্তমানে রাজনীতির ব্যাপারেও কিন্তু এই লাইবনরা যুক্ত হয়ে পড়ছে, বুঝে গেল। এছাড়া একটা কথা বলি, মাসাই যে সমাজ সেটা কিন্তু পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক। এই সমাজে বয়স্ক পুরুষরাই হচ্ছে হেড, বাকিদের সিদ্ধান্ত কিন্তু গ্রহণযোগ্য হয় না। আর বিবাদের মীমাংসায় মৌখিক আইন আছে। ধরো কোনো ব্যক্তি শাস্তি কিছু তাকে আমরা দেবো, সে কোনো ভুল কাজ করেছে, তাকে তারা শাস্তি দেবে। শাস্তির জন্য তারা কিন্তু গবাদি পশু ব্যবহার করে। আমি ধরো কোনো ভুল কাজ করেছি, আমাকে জরিমানা দিতে হবে, সেই জরিমানাটা কি, একটা গবাদি পশু দিলাম, ব্যাস বিবাদ মিটে গেল। বিষয়টা বোঝা গেল আশা করি। এবার তাদের যে পেশা, সেই পেশা নিয়ে একটু আলোচনা করব, বা তারা পর্যটনে কিভাবে যুক্ত সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এবার আমি তাদের যে পর্যটন শিল্প কেমন সেটা নিয়ে আলোচনা করব। মাসাইদের যে বন্যপ্রাণী প্রাকৃতিক সংরক্ষণ হিসাবে তাদের এলাকাটা কিন্তু প্রসিদ্ধ হয়। পর্যটন শিল্পে তারা যুক্ত, কেমনভাবে যুক্ত,
তাদের যে অরণ্যময় পরিবেশের সংস্কৃতি, জীবনযাত্রা কেমন, এটা তারা পর্যটকদের সামনে তুলে ধরে আর পর্যটকদের আকৃষ্ট করে। বোঝা গেল? এবার মাসাই গ্রামবাসীরা কিভাবে অর্থ উপার্জন করে দেখো। তারা যে সূক্ষ্ম সূচি শিল্প বা অলংকার তৈরি করে, হাতের জিনিস তৈরি করে, সেগুলি পর্যটকদের কাছে বিক্রি করে এবং পর্যটকদের কাছ থেকে অর্থ উপার্জন করে। বর্তমানে কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, আধুনিক সমাজের যে ছোঁয়া লাগছে তার জন্য কি হচ্ছে, তারা সমৃদ্ধিক শিল্পে যুক্ত হয়ে পড়ছে। বা সমৃদ্ধিক শিল্প বলতে কি, তাদের এই যে পর্যটন শিল্প, এই পর্যটন শিল্প যাতে আরও বেশি হয়, যেহেতু একটা আকর্ষণ পর্যটকদের থেকেই থাকছে, সেই জন্য পর্যটকরা কিন্তু ট্যুরিস্ট গাইড হিসাবে, মানে পর্যটকদের কাছে তারা ট্যুরিস্ট গাইড হিসাবে থাকে, নিরাপত্তা রক্ষী হিসাবে থাকে। এছাড়া পার্শ্ববর্তী এলাকায় যে শহরাঞ্চল অল্প যদি থেকে থাকে, সেই শহরাঞ্চলে হোটেল কর্মী হিসাবেও তারা নিযুক্ত থাকছে। বোঝা গেল? আগে আমরা জানি যে মাসাই উপজাতিরা প্রধানত যাযাবর পশুপালক, ঠিক জেনেছি, কিন্তু বর্তমানে তারা কি করছে, ওই যাযাবর জীবনটা পরিত্যাগ করে, যেহেতু তাদের এলাকাটা কমে যাচ্ছে, পশুচারণের ক্ষেত্র কমে যাচ্ছে, সেই জন্য তারা কি করছে, যাযাবর জীবনটা পরিত্যাগ করে একটা স্থায়ী জীবনযাত্রা পালনের চেষ্টা করছে। মানে সেই জীবনযাত্রাটাকেই বেছে নেওয়ার চেষ্টা করছে, যাতে অন্য উপায়ে তারা পশুচারণ ছাড়াও অন্য উপায়ে তাদের জীবিকা অর্জন করতে পারে, অর্থ উপার্জন করতে পারে। তবে এই পর্যটন শিল্প কিন্তু মাসাই উপজাতির একটা উল্লেখযোগ্য সমস্যাও বলতে পারো। কারণ এই পর্যটক শিল্পে অনেক সময় তাদেরকে কাজে লাগানো হচ্ছে। কেমন কাজে লাগানো হচ্ছে? ট্যুরিস্টরা আসছে, তাদেরকে বিভিন্ন পোশাক আশাক পরিয়ে তাদেরকে বাধ্য করছে তাদের সংস্কৃতিটাকে দেখানোর জন্য। তাদের ইচ্ছা হয়তো অনেক সময়ই থাকে না, কিন্তু তাদেরকে জোর করা হয়। পর্যটন শিল্পের ধীরে ধীরে বিকাশ বাড়ছে বলে তাদের সংস্কৃতিটা ধীরে ধীরে একসময় লুপ্তপ্রায় হয়ে যাবে, এটা তাদের ভয় থাকছে। কারণ কি, সভ্যতার ছোঁয়া লাগছে, তাদের জায়গাকে ঘিরে ফেলা হচ্ছে, অন্য কিছু বানানো হচ্ছে, হোটেল বাড়ি বিভিন্ন কিছু বানানো হচ্ছে পর্যটন শিল্পের উন্নতির জন্য। সুতরাং সেই ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত মাসাই উপজাতিদের অনেক রকম সমস্যাও দেখা গেছে। তবে সমস্ত যুদ্ধকে জয় করে নিয়ে তারা এখনো জীবিত বা এখনো তাদের বসতি পরিলক্ষিত হয়, এবং তাদের জনসংখ্যা যেটা সেটাও যথেষ্ট বেশি আছে, কারণ তারা যোদ্ধা বলে এটা পসিবল হয়েছে। বারবার মনে রাখবে, আফ্রিকার যে সমস্ত উপজাতি আছে তাদের মধ্যে সব থেকে যে জনজাতি, যোদ্ধা জনজাতি, সেটা হলো মাসাই জনজাতি, মাসাই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা সাধারণত এত লেন্দি আমার ভিডিও হয় না, কিন্তু এই বিষয়টা অনেকটা ভাস্ট, তাই তাদের বিভিন্ন তথ্যগুলো যদি আমি উপস্থাপন না করি তাহলে যেন কিছু একটা অধুরা থেকে যাবে। তাই ভিডিওটা একটু লম্বা হলো, তো তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখে নিও।